বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ডক্টরসগণ, আসসালামু আলাইকুম ও আদাব। আজ 12ই আগস্ট, রোজ বুধবার। হোমিও শিক্ষা গ্রুপ কর্তৃক আয়োজিত অনলাইন মেডিসিন ডিসকাশন ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের ক্লাসটির পরিচালনায় আছেন আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় জনাব ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম স্যার, এবং আজকে কোরআন তেলাওয়াত করবেন মৌলানা আজিজুল হক স্যার। ডক্টর মৌলানা আজিজুল হক স্যারকে অনুরোধ করছি কোরআন তেলাওয়াত শুরু করার জন্য। স্যার। জি, ধন্যবাদ কোরআন তেলাওয়াত করার সুযোগ দেওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم. মাশাআল্লাহ, ধন্যবাদ স্যার। ডক্টর মৌলানা আজিজুল হক স্যারকে অসংখ্য ধন্যবাদ। তিনি অনেক সুমধুর কণ্ঠে আমাদের কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। আল্লাহ পাক তাকে উত্তম প্রতিদানে পুরস্কৃত করুক। আমরা সকলে আমিন বলি। আমিন। সম্মানিত ডক্টরগণ, সকলের মনোযোগ আকর্ষণ করছি যথারীতি প্রতিদিনের আয়োজনে আজকেও আমাদের থাকছে একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন। তবে তার আগে সকলকে অনুরোধ করছি আপনাদের মোবাইলের অডিও ভিডিও অপশনটি যেন অনিচ্ছাকৃতভাবে অন হয়ে না যায়, সেদিকটি অবশ্যই খেয়াল রাখবেন। অডিও ভিডিও অন হয়ে গেলে ক্লাসের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ক্লাসের সৌন্দর্য বজায় রাখা আমাদের সকলের কর্তব্য। সম্মানিত ডক্টরসগণ, আজকে এই ব্যতিক্রম ধর্মী আলোচনার মধ্যে আমাদের সবচেয়ে প্রিয় ম্যাম, আমাদের রোকেয়া আক্তার ম্যাম, তিনি সম্প্রতি স্কিন ডিজিজে অনেক সুনাম অর্জন করেছেন। তিনি কিশোরগঞ্জে তার চেম্বার, কিশোরগঞ্জে বসেন তিনি। মাশাআল্লাহ, খুব অল্প দিনে অনেক সুনাম অর্জন করেছেন। তাই তাকে অনুরোধ করেছিলাম, ম্যাম আপনার সুনামের অর্জনের যে কারণটি, সেই কারণটি নিয়ে আমাদের অবশ্যই একটি ক্লাস উপহার দেন। অনেক ব্যস্ততার মাঝেও ম্যাম রাজি হয়েছেন। তো আজকে আমরা ম্যামের আলোচনার দিকে যাব। আজকে আমাদের আলোচিত বিষয় স্কিন ডিজিজ। আমাদের প্রধান আলোচক ডক্টর রোকেয়া আক্তার ম্যামকে অনুরোধ করছি তার মূল আলোচনা শুরু করার জন্য। ম্যাম। ম্যাম, আমাকে শোনা যায়? জি 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 ম্যাম, শোনা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দূর দূরান্ত অবস্থিত সুপ্রিয় ডক্টরবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোমিও শিক্ষা গ্রুপ কর্তৃক আয়োজিত এই সুন্দর প্ল্যাটফর্মে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে। তার অশেষ রহমত ও দয়ার কৃপায় আমরা আজ সবাই সুস্থ শরীরে সুন্দর একটি প্ল্যাটফর্মে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। এরপর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই প্ল্যাটফর্মের স্বপ্নদ্রষ্টা হোমিও শিক্ষা গ্রুপের সম্মানিত প্রধান পরিচালক ডক্টর নাজমুল ইসলাম স্যারকে। স্যারের এই মহৎ উদ্যোগের কারণে আমরা একে অপরের মাঝে জ্ঞান বিতরণ ও আহরণের সুযোগ পাচ্ছি। এখানে চর্চার মাধ্যমে আমরা আমাদের এটিকে আরো সমৃদ্ধ করতে পারছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সুদক্ষ পরিচালক সঞ্চালিকা ম্যাম রেহেনা পারভিন পর্দা ম্যামকে। উনি আমার ব্যাপারে একটু বাড়িয়ে বললেন। আসলে আমি ততটা নয়, উনি যতটা বললেন। সেই সাথে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনালেন আমাদেরকে ডাক্তার মাওলানা আজিজুল হক স্যার। শুরুতে একটা কথা না বললেই নয়,
আমরা যখন রাস্তায় চলাফেরা করি তখন দেখতে পাই ছোট বড় যানবাহনগুলো একসাথেই চলে। ছোট যানবাহনের পিছনে লেখা থাকে, আমি ছোট, আমাকে ধাক্কা দিবেন না। ঠিক তেমনি এই প্ল্যাটফর্মে আমরা সকল সিনিয়র জুনিয়র সহপাঠী সবাই একসাথে উপস্থিত রয়েছি। আশা করি সবাই আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে সিনিয়র স্যার এবং ম্যামদের কাছে অনুরোধ রইল, আমার ভুল ত্রুটিকে আপনারা ধাক্কা না দিয়ে ভালোবাসার দৃষ্টিতে ধরিয়ে দিবেন এবং শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে এখানে শেখাতে আসিনি, জাস্ট আপনাদের থেকে শেখা আহ, জ্ঞানকে রিভাইজ দিতে এসেছি। আমি ডাক্তার রোকেয়া আক্তার, কিশোরগঞ্জ থেকে বলছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে আলোচনার বিষয় তা হলো স্কিন ডিজিজ। স্কিন ডিজিজ একটা বড় পার্ট, সেটা একটা ক্লাসে কখনোই সম্ভব না। তবে যতটুকু পারা যায় আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্কিন ডিজিজ কি, আমরা প্রথমে জানবো স্কিন ডিজিজ কি। স্কিন ডিজিজ হলো ত্বকের এমন একটি অস্বাভাবিক অবস্থা বা রোগ যেখানে ত্বকের স্বাভাবিক গঠনের রং এবং কাজের ব্যাঘাত ঘটে। সহজ ভাষায় যদি আমরা বলি, ত্বকের রোগ হলো ত্বকের গঠন ও কার্যকারিতার অস্বাভাবিকতা। ত্বক আমাদের জন্য কি কি কাজ করে, আমাদের শরীরে ত্বকের উপকারিতা বা প্রয়োজনীয়তা কি? ত্বক হচ্ছে মানব দেহের একটা আয়না। আমরা যেমন আয়নাতে আমাদের নিজের বাহ্যিক দৃষ্টিগুণ থেকে নিজেকে দেখতে পাই, ঠিক আমাদের ভিতরের অর্গান গুলোর যে কার্যক্রম সবকিছু ত্বকের উপরে ফুটে ওঠে। তাই বলা হয় যে ত্বক হচ্ছে মানব দেহের আয়না। ত্বকের কাজ কি? তা হলো রক্ষা করা, অনুভব করা, নিয়ন্ত্রণ করা। কিভাবে রক্ষা করে আমাদেরকে দেখেন, ত্বক হলো শরীরের প্রাথমিক প্রতিরক্ষক। বাহিরের ধুলাবালি, জীবাণু, রোদ, আঘাত থেকে আমাদেরকে রক্ষা করে। অনুভব করে স্পর্শ, ঠান্ডা, গরম, ব্যথা ইত্যাদি অনুভব করে থাকে। নিয়ন্ত্রণ করে বাহিরের তাপমাত্রা এবং আহ বডিতে জমে থাকা বর্জ্যকে ঘামের মাধ্যমে বাইরে বের করে দেয়। এই হলো আমাদের ত্বকের কাজ। যখন এই কাজগুলোতে ব্যাঘাত সৃষ্টি হয় তখনই শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো কি কি কারণে হতে পারে, এই নিয়ে আমি আপনাদের সামনে কয়েকটি কারণ উল্লেখ করব। স্কিন ডিজিজের রোগগুলা কেন হয়? প্রথমত, যে রোগগুলা স্কিনে আসতে পারে তা হলো বংশগত কারণ। বাবা মা, পূর্বপুরুষদের যদি স্মৃতি রোগ, লুপাস একটা রোগ আছে যেটা মুখে প্রজাপতির মতো লাল আহ, এক ধরনের স্পট হয়, এবং সোরাইসিস ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস যদি পরিবারের কারোর বাবা মা বা পূর্বপুরুষ তাদের মধ্যে যদি এই ইতিহাস থাকে, তাহলে তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ ছেলে মেয়েদের এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে, মানে থেকে যায়। আরেকটা কারণ সেটা হচ্ছে অ্যালার্জি জনিত কারণ। যেমন ধরেন ধুলাবালি, নির্দিষ্ট খাবার যেমন সাবান ব্যবহার, বিভিন্ন প্রসাধনী ব্যবহার বা বিভিন্ন কাপড় বা অনেক সময় অনেক কালার বা রং ইত্যাদি আমাদের শরীরকে ত্বককে অসুস্থ করে ফেলে। সেই ক্ষেত্রে যে যে রোগগুলো হয় যেমন আর্টিকেরিয়া, কন্টাক্ট, ডার্মাটাইটিস, এজমা ইত্যাদি রোগ দেখা দিতে পারে। পুষ্টি ও হরমোন জনিত অভাবেও আমাদের স্কিনে রোগ দেখা দেয়। সেটা কি, ভিটামিন এ, বি, সি, ডি এর অভাবেও হরমোনের সমস্যা দেখা দিতে পারে। মানে হরমোন জনিত সমস্যার কারণে ত্বকে বিভিন্ন রকম ব্রণ, চুল পড়া, খুশকি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। আরেকটা কারণ রয়েছে, তা হচ্ছে শরীরের অভ্যন্তরীণ কারণ। যেমন ধরেন ডায়াবেটিস, কিডনি, লিভার, রক্ত দূষণের মতো শারীরিক অসুস্থতা যদি থাকে তাহলে আমাদের শরীরে স্কিন ডিজিজ দেখা দেয়। যেমন ডায়াবেটিস থাকলে শরীরে ঘা হয় যা সহজে শুকাতে চায় না, এবং কিডনি বা লিভার সংক্রান্ত সমস্যা যদি থাকে তাহলে শরীরে চুলকানি দেখা দেয়। আরেকটা কারণ আছে আমাদের আবহাওয়া জনিত কারণ। অতিরিক্ত গরম, রোদ, ঘাম, ঠান্ডা এবং বিভিন্ন কেমিক্যালের কারণে সানবার্ন, ঘামাচি, হাত পা ফাটা ইত্যাদি রোগ হতে পারে। সংক্রামক কারণ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস এবং নোংরা পানি, অপরিষ্কার কাপড়, অস্বাস্থ্যকর পরিবেশ থেকে
রিংওয়ার্ম বা খুসখসরা, হার্পিস, খুরা ইত্যাদি রোগ হতে পারে। মানসিক অসুস্থতার কারণেও স্কিন ডিজিজ দেখা দেয়। তা হচ্ছে অতিরিক্ত টেনশন, দুঃখ, মানে ঘুম কম হলে শরীরে যে যে রোগগুলা হয়, ব্রণ, চুল পড়া ইত্যাদি রোগ দেখা দেয়। অটিইমিউন, এটা আরেকটা কারণ। এই ক্ষেত্রে শরীর নিজেই তার ত্বককে শত্রু ভেবে আক্রমণ করে। অনেক সময় যেমন সোরাইসিস, লুপাস, পেপি এগুলা বংশে না থাকলেও অনেকের এটা আক্রমণ করে। সেটা শরীর তার নিজেই তার ত্বককে শত্রু ভেবে আক্রমণ করে, এটাকে বলে অটিইমিউন কারণ। মায়োজেনেটিক কারণে যে রোগগুলা হয় তা হলো, ত্বকের রোগ যে শুধু বাইরের কারণেই হয় তা কিন্তু না। সোরা সাইকোসিস, সিফিলিস এর কারণেও বিভিন্ন রোগ দেখা দেয়। যেমন সোরা কারণে কি কি হয়? চুলকানি, ত্বকের শুষ্কতা, একজিমা ইত্যাদি দেখা দেয়। সাইকোসিস এর কারণে যেটা হয় আঁচিল, কর্ন, টিউমার, পুজ, চামড়া মোটা হয়ে যাওয়া, খোসা ওঠা ইত্যাদি, অর্থাৎ উপমাংস যেটাকে বলে। এগুলোও কিন্তু স্কিন ডিজিজ। সিফিলিটিস এর জন্য যে কারণ, মানে যে অসুস্থতাগুলো দেখা দেয় তা হচ্ছে শরীরে ঘা, ক্ষত অর্থাৎ ধ্বংসাত্মক রোগ তৈরি করে সিফিলিটিক টার্ম। এখন দেখবো স্কিন ডিজিজে যে ধরনের রোগ প্রকাশ পায় তাদের মানে কি কি রোগ প্রকাশ পায়। এই রোগগুলোকে আমি 5টি ভাগে বিভক্তি করলাম। সংক্রমণ চর্মরোগ, প্রদাহজনিত বা অ্যালার্জি জনিত, তারপরে হচ্ছে এক্সট্রা গ্রোথ, তারপরে বংশগত যেটা আগেও বললাম। তো আদার্স কিছু রোগ আছে। এই বংশগত বা অ্যালার্জি জনিত কারণে যে যে রোগগুলা হয় সেই রোগের নামগুলো আমি এখন আপনার সামনে উপস্থাপনা করছি। সংক্রমণ চর্মরোগ যা জীবাণুর কারণে হয়, একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যায়। এটা হচ্ছে ইম্পাটিগু। ইম্পাটিগু এক ধরনের ফুসকুড়ি, মধুর মতো হলুদ খোসা হয়। বাচ্চাদের এই রোগটা বেশি দেখা দেয়। অ্যাবসেস, ফোড়া, পুজ ভর্তি লাল, লাল ভাব, ফোলা এবং ব্যথা, সেই সাথে জ্বালাও থাকতে পারে। এখানে রোগের সাথে আমি রোগের ধরনগুলোও বলে যাচ্ছি যে কি কি অনুভূতি হবে। কার্বঙ্কল, কার্বঙ্কল মানে বড় ফোলা, বড় ফোড়া, অনেকগুলো ফোড়া একসাথে হয়, খুব ব্যথা এবং সেই সাথে জ্বরও আসতে পারে। ফেলন, ফেলন হচ্ছে আঙ্গুলের মাথায়, নখের গোড়ায় আঙ্গুলের মাথায় হয়ে থাকে এবং পুঁজ সংযুক্ত থাকে, সেই সাথে প্রচন্ড ব্যথা হয়। সেলুলাইটিস, ত্বকের নিচে চর্বি জমা হয়ে বা লাল হয়ে ফুলে যায়, গরম লাগে এবং ব্যথা অনুভব হয়। রিংওয়ার্ম, যেটা বর্তমানে খুব বেশি ছড়িয়ে পড়ছে আমাদের সমাজে, মানুষগুলোর মধ্যে খুব বেশি দেখা যায় রিংওয়ার্ম। যেমন দাঁত গোল গোল, চাকা চাকা, মাঝখানে থাকা, চুলকায়, জ্বালা ইত্যাদি হতে পারে। হার্পিস, পানি ভর্তি ফুসকা, জ্বালা পোড়া করে, ঠোঁটে, কোমরে এবং ইত্যাদি জায়গায় বেশি হয়, প্রচন্ড পরিমাণে জ্বালা পোড়া করে। দেখবো প্রদাহজনিত কিছু রোগ, যেমন ধুলাবালি থেকে যে রোগগুলা হয় সেগুলা হচ্ছে একজিমা, চুলকায়, খসখসে লাল রস বের হয়, সাপ, পাতলা বা মোটাও হতে পারে। ডার্মাটাইটিস, সেটা হচ্ছে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহারের কারণে, যেমন একটা সাবান বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহারের কারণে যেটা হয়। এবং আর্টিকেরিয়া, আর্টিকেরিয়াটা কি? এটা হচ্ছে আমবাত। আর্টিকেরিয়া বলতে বোঝায় আমবাত। আমবাত বলতে অনেকে মনে করে এটা বাত রোগ, আসলে মূলত এটা বাত রোগ না, এটা হচ্ছে একটা স্কিন ডিজিজ। লাল, ফোলা, চাকা চাকা হয়ে শরীরে ফুলে উঠে এবং খুব চুলকায়, কখনো ব্যথা হয়, কখনো বা হয় না। যে ফোলা ভাবটা আসে সেটা আবার মিশে যায়, এটাকে বলে আর্টিকেরিয়া। এবার দেখবো এক্সট্রা গ্রোথ জনিত কি কি স্কিন ডিজিজ হয়। সেটা হচ্ছে ওয়ার্স, যেমন আঁচিল, সেটা শক্ত, গোল, গুটি গুটি হয়। তিল হয় শরীরে একটা, যেমন বাদামি বা কালো রঙের তিল হতে পারে। স্কিন দাগ, ছোট মাংসের টুকরা গলায় ও বগলের নিচে এগুলা হয়। টিউমার, চর্বি দলা, যেটাকে বলে চাপ দিলে অনেক সময় নড়ে যায়। এই হচ্ছে স্কিনের এক্সট্রা গ্রোথ জনিত রোগ। এবার দেখবো ধ্বংসাত্মক রোগগুলা কি। যেমন সোরাইসিস, সাদা,
সোরাইসিসটা দেখতে কেমন? সাদা, পুরো খোসা উঠে, অনেক সময় রক্ত বের হয়, প্রচন্ড চুলকায়। লিউকোডার্মা যেমন সেতি রোগ, মানে সাদা দাগ, ত্বকে কোনো রকম চুলকানি ভাব বা কিছুই অনুভূতি থাকে না। আর ত্বকের মেলানিন নষ্ট হয়ে গেলে এই রোগটা দেখা দেয়। লুপাস, গালে প্রজাপতির মতো লাল দাগ হয়, রোদে বাড়ে এবং ব্যথা হয়। আদার্স কিছু স্কিন ডিজিজের কথা বলবো, যেমন ধরেন একনি, ব্রণ, মুখে তেলতেলে বা গুটি গুটি ভাব হয়, সেটা জ্বালা পোড়া থাকতে পারে, পুজ সংযুক্ত থাকতে পারে। রোসা রোজাসিয়া, রোজাসিয়ার একটা রোগ, সেটা হচ্ছে নাক, গাল লাল হয়ে লাল হয়ে ওঠে। কেবি, ফুসফাসা, চুলকানি, আঙ্গুলের ফাঁকে খুব বেশি চুলকায়, বিশেষ করে রাতে বেশি চুলকায়। কর, যেটা পায়ের তলায় হয়, শক্ত, ব্যথা, মানে হাঁটলে ব্যথা পায়। স্কিন আলসার, যা ঘা সহজে শুকায় না, দুর্গন্ধযুক্ত দিকটা। আরেকটা হয়, সেটা হচ্ছে খুশকি, মাথায় যে খুশকি হয়ে থাকে, যার কারণে চুল পড়ে যায়, সেটাও কিন্তু স্কিন ডিজিজ। এবার দেখবো স্কিন ডিজিজে ব্যবহৃত হয় এমন কিছু মেডিসিন। স্কিন ডিজিজে অনেকগুলো মেডিসিন আছে, আমি জাস্ট মেডিসিনের নামগুলো বলছি, পরে কিছু বিস্তারিত আলোচনা করবো। স্কিন ডিজিজে ব্যবহৃত হয় এমন কিছু মেডিসিন, তা হলো এখানেও স্কিন ডিজিজের মেডিসিন গুলোকে আমি কয়েকটা ভাগে বিভক্ত করছি। যেমন ধরেন, প্রথমত যদি ধরি অ্যান্টিসোরিক গ্রুপ। অ্যান্টিসোরিক গ্রুপে কি কি মেডিসিন হয়? পুরাতন চুলকানি, একজিমা, সোরাইসিস এর জন্য ব্যবহৃত হয় যে মেডিসিন গুলা, তা হচ্ছে সালফার। আমি এক কথায় মেডিসিন গুলাকে প্রকাশ করবো। প্রথমত সালফার, চর্মরোগের রাজা। সরিনাম, পুরাতন চর্মরোগ ও দুর্গন্ধযুক্ত স্রাব। গ্রাফাইটিস, আঠালো মধুর মতো রস এবং মানে চটচটে, আক্রান্ত স্থানটা মোটা। পেট্রোলিয়াম, শীতকালে হাত পা ফেটে যায়, রক্ত বের হয়। আর্সেনিকেল, খুঁতখুঁতে স্বভাব, শুষ্ক ত্বক ও জ্বালা পোড়া। মেজেরিনিয়াম, পুঁজ সংযুক্ত একজিমা, বিশেষ করে মাথায়। লাইকোপোডিয়াম, অল্প বয়সী বৃদ্ধদের নিয়ে দেখায়, বিকেলে তাদের রোগ লক্ষণ বৃদ্ধি, তাদেরও স্কিন ডিজিজ দেখা দেয়। সিপিয়া, মেয়েদের হরমোন জনিত কারণে যেই চর্মরোগগুলো দেখা দেয়, সেখানে সিপিয়া ভালো কাজ করে। ক্যালকেরিয়া কার, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের একজিমার ক্ষেত্রে। ন্যাফথানিউর, ব্রণ ও খুশকিতে ভালো কাজ করে। কেলিয়ার, সোরাইসিস, শুষ্ক ও খসখসে ভাব যেখানে, সেখানে কেলিয়ার্স আমাদের ভালো একটা মেডিসিন। আর্স আয়ুড, সোরাইসিস ভালো মেডিসিন। অ্যালার্জি জনিত ও প্রদাহজনিত কিছু মেডিসিন, অর্থাৎ এটাকে আমি অ্যালার্জি ও প্রদাহ গ্রুপ হিসেবে আলাদা করে নিচ্ছি। যেমন আমবাত, লাল, লাল হয়ে ফুলে ওঠা যে জায়গাগুলা আছে, সেখানে কি কি মেডিসিন গুলা ব্যবহার হয়, তা হচ্ছে রাষ্ট্রক। প্রথমত রাষ্ট্রক, যেটা আমবাত বা হার্পিসও দেখা দেয়, রাষ্ট্রকের মধ্যে আমবাতও খুঁজে পাবো এবং হার্পিস জুস্টার আমরা খুঁজে পাবো। এপিস মিলিফোকা, যেটা গোলাপি রঙের আমবার দেখা দেয়। আর্টিকেরিয়া, যেমন বিছা কামড়ের মতো জ্বালা, আর্টিকেরিয়াতে ডাল কামড়া, ঠান্ডা লাগার পর যে আমবাত হয়। প্রোটন পিক, প্রচন্ড চুলকানি, এটা তো আমবাত হয়। স্টাফিসেক্সিয়া, বেলেডোনা, হঠাৎ লাল বা ফোলা ভাব। ইচিনেসিয়া, রক্ত দূষণের ফলে যেই স্কিন ডিজিজটা হয়, সেখানে ইচিনেসিয়া। ক্লিনিকিস, টেলুরিয়াম এবং অ্যানাগেলিস এবং নেট্রামসাম। সংক্রামক ও পুঁজ সংযুক্ত কিছু মেডিসিন, যেই মেডিসিন গুলোর মধ্যে পুঁজ সংযুক্ত থাকে, সেই মেডিসিন গুলা বলছি। পিপারসাল, পুঁজ সংযুক্ত এবং স্পর্শকাতর। মার্কসল, পুঁজ সংযুক্ত, মুখে লালা এবং দুর্গন্ধ স্রাব। সাইলেসিয়া, সহজে ঘা শুকায় না, পাতলা স্রাব এবং দুর্গন্ধ। অ্যাসিড নাইট্রিক, ফেটে যায়, ঘা, লালা, দুর্গন্ধ থাকে। মাইরিস্টিকা, যা ফুরা পাকাতে সাহায্য করে। ক্যালেন্ডুলা, কাটা বা ঘার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবার দেখবো ত্বকের এক্সট্রা গ্রোথের জন্য যে মেডিসিন গুলা, তা হচ্ছে থুজা, যেমন আঁচিল বা টিকার কুফল জনিত যে মেডিসিন। অ্যান্টিমক্রোড,
অ্যান্টি ইনক্লুডে হচ্ছে কড়া আঁচিল বা শক্ত যে আঁচিল গুলা হয় সেই ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড। শক্ত আঁচিল নড়াচড়া করলেই মানে নড়াচড়া দিলেই রক্ত বের হয়। ক্যাপসিকাম পুরাতন ও সফট আঁচিল যা কলমের ডগার মতো দেখা যায়। বেলাইটাকার গ্রন্থি ফুলা, কোনিয়াম মেঘ শক্ত গ্ল্যান্ড ফুলা। মাথায় খুশকির জন্য যে মেডিসিন গুলা ব্যবহৃত হয় সেগুলা হচ্ছে মেজেরিনিয়াম, ভিনকা মাইনর। খুশকি মাথায় খুশকি, মানে চুল উঠানো, চুল উঠে যায়। কেমিসাল হলুদ খুশকিতে ব্যবহৃত হয়। ফ্লুরিক অ্যাসিড মানে চুল পড়ে যায়, ফ্লুরিক অ্যাসিডে। ফসফরাস মানে গুছা গুছা ধরে চুল উঠে যায়। এবার দেখবো বিশেষ করে কিছু অন্যান্য কিছু মেডিসিন যেমন ক্যান্থারিস, সেটা পুরা বা ফুসকার জন্য ব্যবহৃত হয়। সিকুটা ভিরুসা খিঁচুনি সহ যে চর্মরোগ গুলা হয় সেখানে ব্যবহৃত হয়। এলোসক্সিটিনা সেখানে জ্বালাপুরা এবং ঠান্ডায় আরাম হয় সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়। বারবারিস একিওফুলিয়াম মুখে ব্রণ বা কালো দাগ সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়। রিয়ম বাচ্চাদের চর্মরোগে টক গন্ধযুক্ত আহ সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এখানে আমি যে মেডিসিন গুলো উল্লেখ করছি প্রায় 50টারও বেশি মেডিসিন উল্লেখ করছি। এতগুলো মেডিসিন তো আর একসাথে আলোচনা করা সম্ভব নয়। এইখান থেকে বহুল ব্যবহৃত কিছু মেডিসিন যা আমরা প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি পেশেন্ট পেয়ে থাকি বা যে মেডিসিন গুলো আমাদের চোখের সামনে আসে ওই মেডিসিন গুলোকে নিয়ে আমি প্রথমত আলোচনা করব। প্রথমে আমি যে মেডিসিনটা আলোচনা করব তা হচ্ছে অ্যান্টিসোরিক। অ্যান্টিসোরিক গ্রুপের যে রাজা সালফার নিয়ে। সালফার নিয়ে আমার চেম্বার মানে আমার প্র্যাকটিস লাইফে অনেক রুগীর সফলতার কেস আছে। তো যাই হোক সেই জন্য আলহামদুলিল্লাহ। তো সালফার সম্পর্কে আমি কিছু বলছি আপনার সামনে, একটু মনোযোগ সহকারে, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। সালফার মেডিসিনটা কি? এটি একটি খনিজ মেডিসিন এবং এর উৎস হচ্ছে গন্ধক। কাতরতা গরম কাতর কিন্তু ইন্টারনাল ভাবে তারা শীত কাতর হয়ে থাকে। কারণ তারা শীত কাতর হয় কিভাবে আমরা বুঝলাম? কারণ তারা গোসল করতে চায় না, গোসল তাদের সকল রোগ লক্ষণ বৃদ্ধি পায়। তারা খুব নোংরা এবং অপরিষ্কার থাকে কিন্তু তারা নিজেকে সবসময় সবকিছুতে সেরা মনে করে। তারা নিজেকেও রাজা মনে করে। তোরা সালফার যেমন সোরার রাজা তেমন তারা নিজেকেও রাজা মনে করে। তারা তাদেরকে বলা হয় সব জান্তা সন্তের। অর্থাৎ সে নিজেকে সব সময় নিজেকে পণ্ডিত মনে করে। তাদের মতের বিরুদ্ধে গেলেই তারা রেগে যায়। তাদের পুরোনো জিনিস জমিয়ে রাখার অভ্যাস। কখনো তাদের কাছে কোনো জিনিসই ফেলনা নেই, তারা সবসময় এগুলো জমিয়ে রাখে যাতে করে মনে হয় যে কোনো এক সময় যদি কাজে লাগে, এই আশায় তারা এটা জমিয়ে রাখে। হাতে পায়ে জ্বালা এবং শীতকালে লেপের ভিতর পা নিতে পারে না। এটা হচ্ছে স্কিন ডিজিজ, সরি সালফারের একটা পিকুলিয়ার সিমটম, যে লেপের ভিতর তারা পা রাখতে পারে না। তারা লং টাইম দাঁড়িয়ে থাকতে পারে না। মিষ্টি খাবার পছন্দ। তাদের খিদা লাগে বিশেষ করে সকাল 10টা থেকে 11টার মধ্যে ভীষণ ক্ষুধা অনুভব করে। তাদের সকালবেলায় মল ত্যাগ হয়, কখনো কখনো মল ত্যাগেই তাদের ঘুম ভাঙে এবং তাদের সকল ডিসচার্জ দুর্গন্ধ হয়। যেমন মল মূত্র ঘাম সব কিছুতেই গন্ধ। তাদের খোঁজ পাঁচটার যে লক্ষণ সেটা একটু দেখি। খুজলি, পাঁচটা বিখাউজ নানা প্রকার চর্মরোগ তাদের মধ্যে আমরা পাবো। অত্যন্ত চুলকানি, যতই চুলকাই ততই চুলকানি বাড়ে। পাতলা রস, কখনো কখনো রক্ত বের হয়, পরে জ্বলে যায়, সেই জ্বালা ঠান্ডায় উপশম হয়। কখন বৃদ্ধি পায়? রাতে এবং বিছানার গরমে, ঘামে, ড্রেস চেঞ্জ করলে চুলকানি বৃদ্ধি পায়। তাদের অতীত ইতিহাসে যদি সাপ্রেসিভ ইতিহাস থাকে অর্থাৎ মলম ব্যবহারের ইতিহাস থাকে সেখানে আমরা অবশ্যই সালফারকে সবার আগে ভাববো। তো আরেকটা কথা না বললেই নয় সালফারের ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় রোগীদের মধ্যে আমরা সঠিক কোনো সিনড্রোম খুঁজে পাচ্ছি না, কোনো মেডিসিনের আওতায় তাকে আমরা আনতে পারছি না। সেই ক্ষেত্রে যদি আমরা তাদেরকে একটা ডোজ সালফার ইউজ করি, অবশ্যই নিম্ন শক্তি, তখন দেখা গেছে তার অরিজিনাল অর্থাৎ আসল রোগ লক্ষণ গুলা প্রকাশিত হবে এবং আমরা পরবর্তীতে সঠিক মেডিসিন সিলেকশন করতে পারবো। অনেক সময় দেখা যায় এই সালফার প্রয়োগের ফলেই সেই রোগী আরোগ্য হয়ে যায়। এখানে স্কিন ডিজিজের ক্ষেত্রে
কিছু সতর্কতা আছে। আমি প্রথমেই এখানে কিছু সতর্ক এবং আমাদের যা করণীয় তা উল্লেখ করব। স্কিন ডিজিজে কখনো উচ্চ শক্তি ইউজ করা যাবে না। স্কিন ডিজিজের ক্ষেত্রে নিম্ন শক্তি ব্যবহার করাই সবচেয়ে মানে আহ, উত্তম হবে। আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে সেই মেডিসিনের ক্রিয়াকাল পর্যন্ত। একটা জিনিস মনে রাখবেন, সঠিক মেডিসিন প্লাস ম্যানেজমেন্ট ধৈর্য মিলেই আপনি একটা রোগীকে সঠিক আরোগ্য দিতে পারবেন। চর্মপীড়ায় আক্রান্ত রোগীরা সব সময় অস্থির প্রকৃতির হয়ে থাকে। কারণ কি? তাদের তারা ছোড়া মায়াজাম তাদের মধ্যে তীব্রভাবে ধাক্কা দেয়। ফলে আমি এখন যে কথাগুলো বলছি এটা আমার প্র্যাকটিস লাইফ এবং স্যারের কাছ থেকে শেখা সে অভিজ্ঞতার আলোকে। যে হঠাৎ করে রোগটা বৃদ্ধি পেল, রোগী এসে বললো যে ডাক্তার সাহেব আমার তো রোগটা এখন আগের ভালো ছিলাম এতদিন হঠাৎ করে বেড়ে গেল। এই কথা শুনেই যদি আমরা উত্তেজিত হয়ে যাই বা ঘাবড়ে যাই যে এখন আমার কি করা উচিত, তাহলে পরবর্তী মেডিসিন, পরবর্তী ডোজ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার ভুল পথে পরিচালিত হলাম। তাহলে আমাদের এখানে করণীয় কি? করণীয় হলো রোগীকে অবশ্যই ম্যানেজমেন্টের আওতায় আনতে হবে। খোঁজ নিয়ে দেখেন যে সে তার ম্যানেজমেন্ট বহির্ভূত কোনো কাজ করছে কিনা। যেমন ধরেন তার দৈনন্দিন চলাফেরার রুটিনের ব্যতিক্রম, খাবার দাবারের ব্যতিক্রম, এমন কোনো খাবার খাইছে যে খাবার তার রোগ লক্ষণটা বৃদ্ধি পাইছে। কারণ এখানে চর্মরোগে বিশেষ করে অ্যালার্জি জাতীয় খাবারগুলো আমাদেরকে অবশ্যই নিষেধ করতে হবে। এবং তাদেরকে যেই ম্যানেজমেন্ট দিতে হবে সেটা হচ্ছে আহ সুতি কাপড় পরিধান করবে, ঢিলাঢালা কাপড় পরিধান করবে, একটা কোনো কেমিক্যাল জাতীয় বা সাবান ইউজ করবে না, তাদেরকে নখ দিয়ে চুলকানো যাবে না, এবং অ্যালার্জি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না যেই খাবার তাদের রোগ লক্ষণ বৃদ্ধি পায়। বিশেষ করে টক, তারপরে চিংড়ি মাছ, পুঁটি মাছ, বোয়াল মাছ, এগুলো অবশ্যই নিষেধ করতে হবে। গরুর মাংস। তাছাড়া আরো কিছু খাবার রয়েছে যেই খাবারে সবাইকে এফেক্টেড করে না, যাদেরকে ইফেক্টেড করে, মানে যেই খাবার যাকে ইফেক্টেড করে সে সেই খাবারটাই বর্জন করে। এখন স্কিন ডিজিজে দেখা যাচ্ছে সকল ধরনের খাবারই অ্যালার্জি আছে। এখন আমি কি তাকে সব ধরনের খাবারে নিষেধ করে দিব? না। অনেকের আছে পুঁইশাক খেলে অ্যালার্জি বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে তার জন্য পুঁইশাক খাওয়া নিষেধ। অনেকের আছে ডাল খেলে অ্যালার্জি বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে তার জন্য ডাল খাওয়া নিষেধ। অর্থাৎ আমাদেরকে অবশ্যই রোগীকে ম্যানেজমেন্টের আওতায় আনতে হবে। তো যদি আমরা ম্যানেজমেন্ট এবং রোগীর সঠিক মেডিসিন প্রয়োগে যদি আমরা আহ, মানে করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, তাহলে অবশ্যই রোগীকে পূর্ণ আরোগ্য দেওয়া সম্ভব। আমরা আমার যুক্তিতে বা আমি যেটা এখন আপনাদেরকে বলতে চাই যে স্কিন ডিজিজে রোগীরা না যতটা ধৈর্য ধরবে তার চেয়ে বেশি ধৈর্য ধরা উচিত আমাদের ফিজিশিয়ানদের। কারণ রোগীরা আপনাদেরকে আমাকে তাড়া দিবে, আমার এই হয়েছে সেই হয়েছে সেই হয়েছে, কিন্তু আমরা তো জানি যে মেডিসিনের ক্রিয়া তার মধ্যে চলমান। তাহলে আমি অবশ্যই অন্য কোথাও যাব না, অন্য কোনো মেডিসিন তাকে প্রয়োগ করব না। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? তাকে প্লাসিবো চালাতে হবে। স্যারের, আমার শ্রদ্ধেয় নাজমুল স্যারের শেখানো যে কথা, যে যে বেশি যত বেশি প্লাসিবো চালাতে হবে সে তত ভালো মানের ডাক্তার। তো সেই প্লাসিবোটা আমরা কখন চালাবো? অবশ্যই সঠিক সিলেকশনকৃত মেডিসিন প্রয়োগের ফলেই আমরা প্লাসিবো চালাবো, তাছাড়া তো প্লাসিবো চালালে কোনো লাভ নেই। আচ্ছা, এবার আমি পরবর্তী মেডিসিন আলোচনা করব, তা হচ্ছে সরিনা। সরিনাম সালফারের পরবর্তী একটা ভালো মেডিসিন। সরিনাম এবং সালফারের মধ্যে অনেক মিল আমরা খুঁজে পাবো। তো সরিনামটা দেখতে কেমন? শরীর অত্যন্ত কদাচার, খসখসে ত্বক, খুসপাচ্ছা, নানা প্রকার চর্মপীড়া, ভয়ানক চুলকানি, চুলকানিতে ঘুম ভেঙে যায় এমন চুলকানি, তাদেরও চুলকাতে চুলকাতে রক্ত বের হয়ে যায়, তাদের আহ তারাও সালফারের নেই সকল ডিসচার্জেই দুর্গন্ধ থাকে, যেমন পায়খানা, প্রস্রাব, মুখের লালা, নাকের সর্দি, কানে পুজ, ভীষণ দুর্গন্ধ। তাদের শরীরে এত দুর্গন্ধ যে তাদের কাছে কেউ বসতে পর্যন্ত চায় না। দূরে থেকেই তাদের গায়ের গন্ধ টের পাওয়া যায়। সালফার ও সোডিয়ামের দুজনেই অপরিষ্কার ও নোংরা প্রকৃতির এবং ডিসচার্জে দুর্গন্ধ থাকে। তবে এখানে একটু পার্থক্য রয়েছে, তা হলো সালফার হচ্ছে ছোট ভাই, সোডিয়াম হচ্ছে বড় ভাই। সালফারের তুলনায় সোডিয়াম গন্ধ এবং অপরিষ্কার খসখসে ত্বক সব দিক থেকে এগিয়ে। আরো কিছু পার্থক্য আছে, তা হচ্ছে সোডিয়াম অত্যন্ত শীত কাতর।
সালফারকে পেলাম আমরা গরম কাতর, সরিনাম হচ্ছে শীত কাতর। সালফারের কিছু পিকুলিয়ার সরিনামের কিছু পিকুলিয়ার সিনড্রোম হলো সারা বছর কাঁথা লাগে, শীত গরম সবসময় তাদের উপর একটা আবরণ লাগেই। তাদের মধ্যরাত্রে ক্ষুধা পায়, তাদের মধ্যে হতাশা ভাব আমরা খুঁজে পাবো। আর আরেকটা টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করে, আমি আজ ভালো আছি তো কাল অসুস্থ হয়ে যাবে। এটাও সরিনামের একটা পিকুলিয়ার সিনড্রোম। তো সালফার প্রয়োগের পরে সরিনামের ব্যবহার খুবই ভালো, এবং সালফারের অসম্পূর্ণ কাজকে সরিনাম সম্পূর্ণ সম্পূর্ণতা লাভ করে সরিনামের মাধ্যমে। এখন দেখবো গ্রাফাইটিস। যে মেডিসিন গুলো আমি আলোচনা করছি এগুলো নিত্যদিন আমাদের চেম্বারে ব্যবহৃত হয়, এবং বর্তমানে আমার চেম্বারে খুব বেশি স্কিন ডিজিজের পেশেন্ট, ওদের ক্ষেত্রে আমি এই মেডিসিন গুলাই পেয়ে থাকি। গ্রাফাইটিস এটা হচ্ছে খনিজ এবং কালো সীসা থেকে তৈরি। শীতকাতর মেডিসিন, মোটা প্রকৃতির এবং সন্দেহ প্রবণ। এখানে মোটা প্রকৃতির আরেকটা মেডিসিন আছে, ক্যালকেরিয়া কার্ড। আমরা জানি গ্রাফাইটিস হচ্ছে হাড়ের দিক থেকে মোটা, ক্যালকেরিয়া কার্ড হচ্ছে মাংসের থলথলে অর্থাৎ মাংসের দিক থেকে মোটা। এদের শরীর হাড়ের দিক থেকে যেমন মোটা, তেমনি তাদের চর্ম চর্মপীড়া। বিশেষ করে চর্মপীড়াটা কোথায় হয় দেখেন, কানের পাশে, মুখে, মাথায়, চক্ষু পাতায়, জননেন্দ্রিয়ে, অন্ডকোষে, হাতের পাতায় এবং আঙ্গুলের ফাঁকে শরীরের বিভিন্ন জায়গায় দেখা যেতে পারে। আক্রান্ত স্থান মোটা, ফাটা এবং চটা। গ্রাফাইটিসকে চেনার একটা কথা হচ্ছে মোটা, ফাটা এবং চটা। অর্থাৎ আক্রান্ত স্থান থেকে মধুর মতো আঠালো রস নিঃসরিত হবে, এটা হচ্ছে গ্রাফের প্রধান সিমটম। এদের সকল ডিসচার্জ মোটা, যেমন লিউকোরিয়া মোটা, মাসিক স্রাব মোটা, পায়খানা মোটা। বিশেষ করে চর্মপীড়ায় আক্রান্ত স্থানটাও মোটা হয় এবং ফাটা এবং আঠালো রস নিঃসরিত হয়। এদের পুরাতন চর্মপীড়ায় কোনো ধরনের রস থাকে না, কিন্তু আক্রান্ত স্থান মোটা এবং কালো হয়ে যায়। এদের কিছু পিকুলিয়ার সিমটম আমরা দেখব। তাদের মুখমণ্ডলে মাকড়সার জাল আটকে আছে, তারা এমন অনুভূতি ফিল করে। তাদের শ্রবণ শক্তির প্রখরতা এত বেশি যে তারা কোলাহলপূর্ণ জায়গায় তারা ভালো শুনতে পায়। তারা ফুলের তীব্র গন্ধ বা অন্য কোনো সুগন্ধির তীব্র গন্ধ তারা সহ্য করতে পারে না। আমরা যদি কোনো রোগীর মধ্যে এই সিমটম গুলা খুঁজে পাই, অবশ্যই চোখ বন্ধ করে আমরা গ্রাফাইটিসকে প্রেসক্রিপশন করতে পারি। এবার দেখব আর্সেনিক এলভের কিছু সিমটম। আর্সেনিক এলভ আর্সেনিক এলভ হলো শীতকাতর রোগী। এটা খনিজ মেডিসিন, কাতরতার দিক থেকে শীতকাতর এবং অস্থির প্রকৃতির, খুঁতখুঁতে স্বভাব, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি একজন ব্যক্তি। এদের খুসপাসরা বা যে কোনো ধরনের চর্মপীড়ার ইরাকশন গুলো কেমন হয়, ছোট ছোট গামাচে নেই, দানা দানা অনুভূত হয়, অত্যন্ত চুলকানি এবং চুলকানির পরে জ্বালা। সেই জ্বালাটা কেমন হয়, যেমন আগুনে পুড়ে যাওয়ার মতো জ্বালা। যতক্ষণ চুলকায় বেশ আরাম পায়, চুলকানির পর মনে হয় জ্বালায় প্রাণ বাজিয়ে গেল। এত বেশি চুলকায় যে চুলকাইতে চুলকাইতে সে মানে ততক্ষণ পর্যন্ত সে চুলকায় যতক্ষণ তার জ্বালার কথা মনে থাকে না, ততক্ষণ সে চুলকায়। যখনই তার জ্বালার কথা মনে হয় যে আমার জ্বালা করবে, তখনই তার চুলকানি বন্ধ করে ফেলে। তাদের এই জ্বালাটা কিভাবে উপশমিত হয় বা আরাম হয়, আমরা এটা একটু দেখবো। আমরা জানি আর্সেনিক শীতকাতর রোগী, ঠিক তেমনি তাদের ঠান্ডা পানিতে, ঠান্ডা আবহাওয়ায়, খালি গায়ে তাদের সকল রোগ লক্ষণ বৃদ্ধি পায়। তারা গরম ডিজার্ভ করে গরম পানি, গরম পরিবেশ, গরম কাপড় এবং আক্রান্ত স্থানে গরম থেকে তারা আরাম বোধ করে। এই হলো আর্সেনিকের প্রধান পরিচয়। এদের মধ্যে আরো কিছু সিমটম আমরা পাবো। এদের মধ্যে পাবো হচ্ছে মৃত্যু ভয়, অস্থিরতা খুব বেশি। এত অস্থির যে তারা এক জায়গায় অনেক সময় বসে থাকতে পারে না, শুয়েও থাকতে পারে না, দাঁড়িয়েও থাকতে পারে না, এদিক সেদিক করে। তাদের অস্থিরতাটা কিন্তু মনে। এবং এদের মাঝে বারবার ডাক্তার পরিবর্তন করার একটা টেন্ডেন্সি খুঁজে পাবো। তারা ডাক্তার পরিবর্তন করে কারণ কি, তারাও অস্থির প্রকৃতির, সেই জন্য। অত্যন্ত পিপাসা
কিন্তু বারবার অল্প পরিমাণে পানি পান করে। কোন রকম মনে হয় যে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে, এই হচ্ছে তাদের পানি পান করা। এবার গেল আমার আর্সেনিক। এখন দেখবো রাস্টক্সের সিমটম। আর্সেনিক এল্ব এবং রাস্টক্স প্রায় কাছাকাছি মেডিসিন। আর্সেনিক এল্ব হচ্ছে গভীর ক্রিয়াশীল মেডিসিন, আর রাস্টক্স হচ্ছে অ্যাকুইট মেডিসিন, কিন্তু বহুল ব্যবহৃত। রাস্টক্স শীতকাল, খেতে আবহাওয়া, আবহাওয়াতে বৃষ্টিতে ভিজলে তাদের রোগ লক্ষণ প্রকাশ পায়। তাদের স্কিনের যে ইরেকশন গুলো হয় সেগুলো হয় লাল এবং পানিপূর্ণ ফুসুল। রাতে চুলকানি বৃদ্ধি পায়, চুলকানির পর জ্বালা, এবং তারাও গরম থেকে আরাম বোধ হয়। তাদের মধ্যে অস্থিরতা পাবো এবং পানির পিপাসা পাবো। আর এলবের মধ্যে আমরা খুঁজে পাইছি অস্থিরতা, তাদের অস্থিরতাটা মনে, এবং রাষ্ট্রক্সের অস্থিরতাটা হচ্ছে দেহে। রাষ্ট্রক্সের মধ্যে আমরা মুখে লালা পাবো, কিন্তু সেই লালায় কোনো গন্ধ থাকে না। রাষ্ট্রক্সে আরো কিছু রোগ লক্ষণ পাবো, যেমন আমবাত। শরীরে শরীর লাল হয়ে ফুলে উঠে, যেটাকে আমবাত বলেছিলাম। লাল হয়ে ফুলে উঠে, চুলকায়, গরম হয়ে যায় আক্রান্ত স্থানটা, এবং গরম থেকে আরাম বোধ করে। ঠান্ডা আবহাওয়ায় বা বৃষ্টির দিনে তা বৃদ্ধি পায়। এখন দেখবো মার্কসলের সিমটম কি। মার্কসল হচ্ছে উভয়জাতক। এর স্কিনের ধরন হচ্ছে পুঁজপূর্ণ, ক্ষয়কারী, দুর্গন্ধযুক্ত ঘা। ঘা থেকে প্রচুর পুঁজ এবং পচা দুর্গন্ধ এবং চুলকানি দেখা দেয়। তাদের চুলকানিটা রাতে বৃদ্ধি পায়। মুখ ও ঘাম থেকে দুর্গন্ধ বের হয়। জিহ্বা মোটা, থলথলে এবং দাঁতের চাপ পাবো জিহ্বায়। জিহ্বা ভেজা থাকা সত্ত্বেও তাদের প্রচুর পানির পিপাসা থাকে। এদের সকল রোগ লক্ষণই রাতে বৃদ্ধি পায়। এই সিনড্রোম গুলো যদি আমরা পাই, অবশ্যই আমরা স্কিন ডিজিজে মাস্ককে প্রয়োগ করতে পারি। এদের মুখ থেকে যে লালা নিঃসরণ হয় তাতেও কিন্তু দুর্গন্ধ, আমি বলেছি, তারপর আবারও বলে নিলাম। এবার দেখবো হিপারসাল। হিপারসাল অত্যন্ত শীতকাতর এবং অত্যন্ত রাগী একজন ব্যক্তি। তারা রেগে গেলে এত বেশি রেগে যায়, তারা আগুন পর্যন্ত ধরিয়ে দিতে পারে। এদের স্কিন ডিজিজ, তারা যেমন সেন্সিটিভ প্রকৃতির রোগ, অল্পতেই রেগে যায় এবং শীতকাতর, তাদের স্কিন ডিজিজটাও এতটাই সেন্সিটিভ যে তারা স্কিন ডিজিজের স্পর্শ সহ্য করতে পারে না। শুধু স্কিনে না, তাদের যে কোনো প্রদাহে তারা স্পর্শ সহ্য করতে পারে। এদের স্কিন ডিজিজের কেমন হয়, প্রথম কথাই পুঁজ হবে। এদের ঘা, ফোড়া, কার্বঙ্কল, ব্রণ, একজিমা যাই হোক না কেন, পুঁজ হয়েই, মানে পুঁজ থেকেই যায় এটা। এদের ইরেকশন গুলা লাল ভাব, ফুলা, অত্যন্ত স্পষ্টকাতর। পুঁজের কালার কেমন হয়, ঘন হলুদ, অনেকটা ক্রিমের মতো, এত গাঢ় প্রকৃতির হয়ে থাকে। দুর্গন্ধ এত বেশি থাকে না, কম গন্ধ থাকে। তাদের আক্রান্ত স্থানের ব্যথার অনুভূতিটা হচ্ছে কাটা ফুটানোর মতো, এরকম একটা অনুভূতি, যেমন জ্বলে যাচ্ছে, ভিতরে মনে হচ্ছে সুই দিয়ে খোঁচাচ্ছে। এই হচ্ছে হিপারসালফের প্রধান symptom। এদের বৃদ্ধি সামান্য স্পর্শে, সামান্য বাতাসে তারা, আহ, এবং রাতে এদের রোগ লক্ষণ গুলা বৃদ্ধি পায়। আমরা আগেই বলছি হিপারসাল খুব বেশি সেন্সিটিভ প্রকৃতির, তারা স্পর্শকাতর। তাদের যে কোনো আক্রান্ত স্থানে স্পর্শ করতে দেয়। তারাও গরম থেকে আরাম বোধ হয় এবং গরম কাপড়ে তারা আরাম বোধ করে। হিপারসালফের নিম্ন শক্তি সবসময় ফোড়া বা একে কার্বঙ্কলকে পাকিয়ে দেয়, উচ্চ শক্তি শুকিয়ে দেয়। এখন দেখবো পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামও একটা স্কিন ডিজিজের ব্যবহৃত ভালো মেডিসিন। শীতকাতর রোগী, মানে শীতকাতরে রোগী শীতকালে শরীরের বিভিন্ন স্থানে রোগ দেখা দেয়। তাদের গ্রীষ্মকালে কোনো রোগ থাকে না। হাতে, পায়ে, অন্ডকোষে ব্যাপক আকার চর্মপীড়া দেখা দেয়, অত্যন্ত চুলকায়, রস পড়ে, হাত পা ফাটা, বিশেষ করে মানে গ্রীষ্মকাল আসলেই আস্তে আস্তে ভালো হয়ে যায়, এবং শীতকাল আসলেই দেখা দেয়। এটাই হচ্ছে পেট্রোলিয়ামের প্রধান সিমটম। ফাটা মানে গভীর ফুটি ফেটে যায়, সেই ফাটাটা হয় আপনার
ফাটা থেকে রক্ত বের হয়। এখন দেখবো মেজেলিনা। মেজেলিনিয়ান স্কিন ডিজিজের খুব ভালো একটা মেডিসিন। শরীরের বিভিন্ন স্থানে খুজলি, পাতলা, একজিমা, তাহার উপরে মামড়ি পড়ে, যেমন মনে হয় টুপি পরে আছে। ফুলা উপরে মামড়ি পড়ে, উপরে টুপি পরে আছে কিন্তু ভিতরে পুঁজ। পুঁজের কালার হলুদ এবং গাঢ়। সেই মামড়িটা উঠিয়ে ফেললে ভিতরে গর্তের নেই, মনে হয় মানে গর্ত হয়ে আছে। এই হচ্ছে আমাদের মেজেলিনিয়ামের সিমটম। এই সিমটম গুলা পেলে আমরা অবশ্যই মেজেলিনিয়ামকে প্রেসক্রিপশন করব। এবার দেখবো অ্যান্টিন ফ্লুড। অ্যান্টিন ফ্লুড হচ্ছে তাদের, তারাও শীতকাতর, গোসলে অনিচ্ছা, হাতে কোনোই, গায়ে, হাঁটুতে, পাছায় যে উদ্ভিদ গুলা বের হয় তা হচ্ছে পদ্ম কাটার মতো উদ্ভিদ চুলকায়। পদ্ম কাটার মতো কেন বললো? তা কারণ হচ্ছে যে উদ্ভিদ গুলা বের হয় সেগুলা শক্ত এবং ধারালো। শক্ত এবং ধারালো, তাদের জিহ্বায় সাদা প্রলেপ সংযুক্ত পাবো। আর যদি এই সিমটমটা পাই যে ইরাকশন গুলা শক্ত ধারালো, সেইখানে আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করব। এবার দেখবো ডলিক। শরীরে কোনো প্রকার উদ্বেগ নাই, তবুও ভীষণ চুলকানি। কোন রকম উদ্বেগ নাই, উদ্বেগবিহীন চুলকানি, সেখানে আমরা ডলিকোসকে চিন্তা করবে। যতই চুলকায়, মানে চুলকাই ততই চুলকানি বাড়ে, এই ক্ষেত্রে আমরা ডলিকোসকে চিন্তা করবো। টেলোরিয়াম, মাথা, মুখে, শরীরের বিভিন্ন স্থানে রিং দাগ অর্থাৎ গোলাকার দাগ, অত্যন্ত চুলকানি। তার মাঝখানে থাকে ফাঁকা, চতুর্দিকে চেনের মতো করে পয়সার মতো করে এরকম গোল গোল রিং ওয়ার্ম হয়। তাদের ঘামে আমরা দু ধরনের গন্ধ পাই। আহ, একটা হচ্ছে মাছের আঁশের মতো, এবং বগলের নিচের গামের মধ্যে আমরা পাবো রসুনের নেই গন্ধ। ডেসিলিনিয়াম, শুষ্ক একজিমায় অব্যর্থ মহ ঔষধি। শরীরের বিভিন্ন স্থানে একজিমা চুলকাইলে গমের ভুসির মতো আইস উঠে, চুলকানি যথেষ্ট, কিন্তু চুলকাইবার পর কোনো ফস ওঠে না, সেখানে আমরা চিন্তা করব। অত্যন্ত রাগী শীতকাতর রোগী ওরা, সেই যেই জায়গায় চুলকায় ভুসির মতো আইস ওঠে কিন্তু কোনো ধরনের ডিসচার্জ হয় না, সেখানে আমরা ডেসিলিনামকে চিন্তা করব। অ্যানাকার্ডিয়াম ওরি, ছেলে মেয়েদের মুখে নাকে, বুকে বা শরীরের বিভিন্ন স্থানে আগুনের পোড়ার মতো ফুসকানি উদ্ভিদ বাহির হয়, ল্যাপাবৃতি হয়। সেখানে যদি চুলকায় তাহলে আমরা অবশ্যই অ্যানাকার্ডিয়ামকে চিন্তা করব। এবার দেখবো এপিসমেল। এপিসমেল স্কিন ডিজিজে খুব ভালো একটা মেডিসিন। এপিসমেল অত্যন্ত গরম কাতর এবং চঞ্চল প্রকৃতির একজন ব্যক্তি। তারা সবসময় কর্মব্যস্ত থাকতে পছন্দ করে। এখানে মনে রাখার একটা কৌশল হচ্ছে, এপিসমেল অত্যন্ত গরম কাতর। তারা গরম ঘর, গরম কাপড়, চুলার পাল, আগুনের তাপ কোনো কিছু সহ্য করতে পারে না। অত্যন্ত গরম কাতর হওয়া সত্ত্বেও তাদের মধ্যে আমরা পিপাসাহীনতা খুঁজে পাই। তাদের স্কিনের যে ধরনটা, সেটা হচ্ছে দাগড়া দাগড়া হয়ে ফুলে ওঠে। সেই ফোলা জায়গা গোলাপি রং ধারণ করে, এবং ফুল ফোটানোর নেই ব্যথা এবং জ্বালা। সেই জ্বালাটা ঠান্ডায় আরাম এবং গরমে বৃদ্ধি। সেই জ্বালাটা ঠান্ডায় আরাম এবং গরমে বৃদ্ধি, গোলাপি রঙের। যদি আমরা এই সিমটমটা খুঁজে পাই, অবশ্যই এপিসমেলকে দিব আর্টিক এরিয়ার ক্ষেত্রে। এই ক্ষেত্রে এপিসমেল দারুণ কাজ করে। আমার প্র্যাকটিক্যাল অলরেডি কয়েকটা রোগীকে আমি এপিসমেল দিয়ে ইনশাল্লাহ সফলতা পেয়েছি। যদি সঠিক সিমটম মিলিয়ে মেডিসিন প্রয়োগ হয় তাহলে আমাদের হোমিওপ্যাথি কখনো ব্যর্থ হয় না। এবার দেখবো আর্টিকেরিয়া। সর্বপ্রকার আমবাতি আর্টিকেরিয়া, চাকা চাকা হয়ে ফুলে ওঠে, চুলকায়, জ্বলে, কাটা ফুটার নেই, যন্ত্রণা হয়, এবং চিংড়ি, পুঁইশাক অর্থাৎ অ্যালার্জেটিক খাবার খেলে যদি বৃদ্ধি পায়, সেখানে আমরা আর্টিকেরিয়াকে পাবো। ডাল কামড়া, ভিজা ঠান্ডা
স্থানে বসবাসের ফলে আমবাত হইলে ডাল কামড়া অত্যন্ত উপকারী একটি মেডিসিন। স্ত্রীরোগের স্ত্রীরোগদের ঋতু পূর্বে যদি আমবাত হয় সেখানে ডাল কামড়া একটি দারুণ মেডিসিন। আমবাত গ্রীষ্মকালে বৃদ্ধি শীতকালে বৃদ্ধি এবং গ্রীষ্মকালে যদি উপশমিত হয় সেখানে আমরা আমবাত খেতে পারি, ডাল কামড়াকে চিন্তা করি। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের মাঝে যে মেডিসিন গুলো আলোচনা করলাম এগুলি একটি অত্যন্ত বহুল ব্যবহৃত মেডিসিন, যা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে খুবই আহ, প্রয়োজনীয়। আমরা যদি মেডিসিন লক্ষণ এবং রোগীর মধ্যে যদি সদৃশতম বিধান মতো আমরা মেডিসিন প্রয়োগ করতে পারি, অবশ্যই আমাদের সফলতা আসবে। আর সর্বোপরি আমার যে কথা সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে স্কিন ডিজিজের ক্ষেত্রে। ধৈর্য ছাড়া আমাদের স্কিন ডিজিজে সফলতা আসবে না। রোগীর ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, তার তার চেয়ে বেশি ধৈর্য ধরতে হবে ডাক্তারদের ক্ষেত্রে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে আমার ক্লাসগুলা আলোচনা শুনলেন। আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। পারভিন ম্যাম। মাশাল্লাহ, ধন্যবাদ ম্যাম, অনেক সুন্দর ক্লাস উপহার দিয়েছেন। প্রত্যেকটি মেডিসিন সুন্দর করে বিশ্লেষণ করেছেন, আশা করি অনেকের উপকারে আসবে। এখানে যদি কারো মতামত কিংবা অনুভূতি প্রকাশ করতে চান, হ্যান্ড রাইজ করতে পারেন।